কথা শোনা যায় আর স্ক্রিন দেখা যায়? আনমিউট করে বলো কথা শোনা যায় কিনা, স্ক্রিন দেখা যায় কিনা। কথা শোনা যায় কিনা, স্ক্রিন দেখা যায় কিনা। তারান্নুম আফরিন, কথা শোনা যায়? জি স্যার, স্ক্রিন শোনা দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিনে দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? স্ক্রিন তো আমার দুইটা, কোনটা দেখা যাচ্ছে? স্যার আপনার কম্পিউটারের স্ক্রিনে দেখা যাচ্ছে। আমার কম্পিউটারে দুইটা স্ক্রিন বাবা, একটা হাতে এই যে কোভিড-19 কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি আচ্ছা পরীক্ষা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমাদের সিলেবাসে আমরা দুইটা, প্রথমটা পড়ছি জৈব যৌগের শ্রেণী বিভাগ, আর আজকে আমি সমগোত্র শ্রেণী পড়বো, এটাও একটা শ্রেণী বিভাগ। আমি এর আগের দিন বলছিলাম জৈব যৌগের শ্রেণী বিভাগের মূলত 4 ভাগে আমরা শ্রেণী বিভাগ করে থাকি: কার্যকরী মূলক ভেদে, গঠন ভেদে, বন্ধন মাত্রা ভেদে। 4 ভাবে শ্রেণী বিভাগ কিভাবে করা হয় এটা গতদিনে আলোচনা করছিলাম। আজকে আমরা সমগোত্রীয় শ্রেণীটা শিখবো। সমগোত্রীয় শ্রেণীর যে বিষয়, এটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে তোমাদেরকে। সমগোত্রীয় শ্রেণী এবং সমগোত্রক ও সমগোত্রক সমূহ। তাহলে সমগোত্রীয় শ্রেণী ইংরেজি হচ্ছে হোমোলোগাস সিরিজ, আর এই সদস্যদের বলা হয় হোমোলগ, এবং সদস্য সমূহকে বলা হয় হোমোলোগাস। তাহলে এইখানে যে সংজ্ঞাটা আমি দিচ্ছি এটা তোমাদের বিভিন্ন বইয়ে দেওয়া আছে, দেখে নিও। আমি একটা সংজ্ঞা দিচ্ছি যে সংজ্ঞার কতগুলো পয়েন্ট আছে, তোমরা একটু পড়ে আমাকে পয়েন্ট গুলো বলবে কি কি পয়েন্ট আছে। 1 নম্বর পয়েন্ট কি বলো? সংজ্ঞার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। 1 নম্বর পয়েন্ট হলো প্রথমে যে শব্দ দুটা, 3টা শব্দ লেখা আছে, কি কি লেখা আছে? একই সমগোত্রকে হচ্ছে শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। আচ্ছা, একই কার্যকরী মূলক, নির্দিষ্ট কার্যকরী মূলক, ভেরি গুড। তারপরে 2 নম্বর কথা হলো আর কি বলো, সমমৌলিক। হ্যাঁ, যৌগগুলো যে মৌল, এক একটা যৌগের যে মৌল থাকবে অন্য যৌগের একই মৌল থাকবে, সমমৌলিক। এই কথাটা অবশ্য তোমাদের কোনো বইয়ে লেখা নেই, আমি ইউজ করতেছি। 2 নম্বর কথা। আর 3 নম্বর কথাটা কি ছিল? যৌগসমূহের মধ্যে কি হবে? এক বা একাধিক। সমগোত্রকের মধ্যে একাধিক মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। ওকে, মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। হ্যাঁ, এই হলো 3 নম্বর কথা। তাহলে এখানে মিথিলিন মূলকের পার্থক্যটা এক বা একাধিক হইতে হবে, একটাও হতে পারে একাধিকও হইতে পারে। এদেরকে এই যৌগগুলো যেগুলি তৈরি হবে এদেরকে সমগোত্রীয় শ্রেণী যৌগ বলা হয়। তা 3টা শর্ত আমাদের তো বাধ্যতামূলক শর্ত সংজ্ঞার মধ্যে থাকতেছে। তাহলে এই শর্তটাকে আমরা সমগোত্রক বলতেছি, যারা এই যৌগগুলো যেসব যৌগ এই শর্তগুলো অনুসরণ করে। আর যদি সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা দিতে চাই তাহলে একটুখানি সাজায় লিখতে হবে যে যৌগ সমূহের ক্রমসজ্জা। হ্যাঁ, ক্রমসজ্জা, তোমরা জানো যে ক্রমসজ্জা 2 রকম হয়, একটা অধক্রমিক, একটা উচ্চক্রমিক। তাহলে ক্রমসজ্জা 2 রকম হয়। অধক্রমিক মানে ছোট থেকে বড় থেকে ছোট,
অধক্রমিক বা উচ্চক্রমিক। এই ছোট থেকে বড় দুই রকমের যে কোনো একটা ক্রমসজ্জাকে আমরা বলবো সমগোত্র শ্রেণী। তাহলে ওই কথাগুলো, এই তিনটা কথা তো রয়েছেই, ওই তিনটার সাথে আমরা এই সংজ্ঞা, মানে যেহেতু সমগোত্র শ্রেণী বা সিরিজের সংজ্ঞা দিতে চাচ্ছি, এই জন্য একটু ডিফারেন্ট ওয়েতে একটু বলা, মানে উপযুক্ত ভাবে বলা। একই জিনিস যখন যেখানে দরকার সেইভাবে বলতে হয়। এই সংজ্ঞাটাকে আমরা আরেকটু ছোট করে ফেলতে পারি। ছোটটা কেমন করা যেতে পারে দেখো। এরকম যে এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট যৌগসমূহের আণবিক ওজনের ক্রমসজ্জা। কিন্তু এখানে একটা কথা আসেনি, সেটা হলো যে কার্যকরী মূলক, একই কার্যকরী মূলক বিশিষ্ট। তাহলে একই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগসমূহের পার্থক্য ও একই কার্যকরী মূলক বিশিষ্ট। এইভাবে আমাদের সংজ্ঞাটা পরিষ্কার করে নিতে হবে। সংজ্ঞা যত ছোট হবে তত তোমার পড়তে সুবিধা হবে। তোমরা ফোর্স যে ফিজিক্সে পড়ো, ফোর্সের সংজ্ঞা কি পড়ো বলতো একজন? বলের সংজ্ঞা বলতো, বল কাকে বলে? তোমরা তো ফিজিক্সে পড়ো, বলো বল কাকে বলে? এনিওয়ান মনে পড়ে বলের সংজ্ঞা? একটু কেমিস্ট্রির মধ্যে বল ঢুকছে। যাই হোক, অনেক বড় তোমরা সংজ্ঞা জানো, নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে সংজ্ঞায়িত করতে হয়। আমি কিভাবে বলি জানো? আমি বলি ভরের ত্বরণ। এটাকেই বল বলে। তোমরা একটু বিশ্লেষণ করে দেখতে পারো সংজ্ঞাটা। বল হলো ভরের ত্বরণ। তো সেরকম আর কি, যত সংজ্ঞা যত ছোট করতে পারবে তত তোমার পড়া ভালো হবে। তা আমাদের এই কার্যকরী মূলকের যে পার্থক্য, মানে যে বিষয়টা আমরা বললাম যে কার্যকরী মূলক একই হবে, আর এদের যৌগগুলোর মাঝে CH2 এর পার্থক্য থাকতে হবে। CH2 এর পার্থক্য এক বা একাধিক। যদি প্রথম যৌগ যে মিথেন লিখছি CH4, তার সাথে যদি আমরা C4H10 এর তুলনা করি, তাহলে 3টা CH2 এর পার্থক্য পাচ্ছি। এরকম করে আর কি আমরা বলতে পারি। আমরা যদি এই টেবিল হিসাবেও যদি দেখাই পার্থক্যটা, আমরা নানান ভাবে দেখাতে পারি। তোমাদের নানান ভাবে তোমরা চিন্তা করতে পারো খাতার মধ্যে। যে CH4 C2H6 মাঝখানে CH2 যোগ হয়েছে, আবার C2H6 থেকে C3H8 মাঝখানে CH2 যুক্ত হয়েছে। এইভাবে আমরা যুক্ত করে করে সংকেত গুলো বানাই ফেলতে পারি। এই হচ্ছে তোমার সমগোত্রীয় শ্রেণীর। আমরা অ্যালকেনস একটা শ্রেণীর কথা বললাম, আরো কিছু বিষয় আছে, বিষয়গুলো আমরা এখন দেখব। তাহলে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হোমোলোগাস সিরিজ, কম্পাউন্ডস ইন হোমোলোগাস সিরিজ? তো সমগোত্রক সমূহের বৈশিষ্ট্যগুলো তোমার সংজ্ঞা থেকে 3টা বৈশিষ্ট্য তো দিতেই পারবে। এই 3টা নিয়ে তো তোমাদের কোনো সমস্যা নেই। সংজ্ঞা থেকে 3টা বৈশিষ্ট্য আমরা দিতেই পারবো। এই 3টা বৈশিষ্ট্যের প্রেক্ষিতে আমাদের হাতে আরো কিছু বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। আমরা এই বলতে পারি যে CH2 যেহেতু বলা হয়েছে, তাহলে আণবিক ওজনের 14 বা এর গুণিতক পার্থক্য থাকবে। CH2 এর ভর হলো 14, দেখো কার্বন হলো 12, হাইড্রোজেন হলো 1 করে 2, তাহলে মোট হলো 14। তাহলে আণবিক ওজনে 14 বা এর গুণিতক পার্থক্য থাকে। তা 14 বা গুণিতক পার্থক্য থাকলেই যে তোমার ওই কি নাম সমগোত্রীয় শ্রেণী হবে তা কিন্তু ঠিক না। কিন্তু সমগোত্রীয় শ্রেণী হইতে হলে 14 পার্থক্য থাকতে হবে। কিন্তু 14 এরকম আমরা প্রশ্ন করতে পারি, 14 বা এর গুণিতক পার্থক্য বিশিষ্ট যৌগসমূহ যে সমগোত্রীয় শ্রেণী হতে হবে এমন কোনো শর্ত নেই। কিন্তু সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের পার্থক্য 14 হইতে হবে।
এই হলো বিষয়। কথাটা একটু আমরা এরকম প্রশ্ন করতে পারি পরীক্ষায়। হ্যাঁ, তোমরা তো তখন উদাহরণ দিয়ে বুঝাই দিবা। যেমন মনে করো, আমি একটা উদাহরণ দেই যে ট্রাইমিথাইল অ্যামিন আর হলো ইথাইল অ্যামিন। তাই ইথাইল অ্যামিনের সংকেতটা আমরা কেমন হবে লিখি। হ্যাঁ, সংকেত লিখলেই তোমরা বুঝতে পারবে। একটা দেখি, CH3 CH2 আবার দেখাই যাচ্ছে সব। CH2 আর হলো NH2, এই একটা যৌগ সংকেত লিখলাম। আমি বন্ড দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আরেকটা লিখবো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড NH2। H2 ছোট থেকে হয়ে গেল। তাহলে এটা একটা প্রাইমারি অ্যামিন যৌগ দুইটা। এই দুটো যৌগের প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্য হলো CH2 মূলকের পার্থক্য। আরেকটা যৌগ লিখবো CH3 বন্ড N বন্ড N বন্ড CH3। তাহলে এইটার পার্থক্য আর এই যে উপরে যে যৌগটা আছে, এই দুটো যৌগের মধ্যে আণবিক ওজনে দেখো, এদের এটার আণবিক উপরেরটা আণবিক ওজন কত হয়েছে? উপরেরটা আণবিক ওজন হয়েছে 15, আর হলো তোমার 14, 19 আর 16, 14 আর 16 30 আর 15 45। তো উপরেরটা আণবিক ওজন হলো 45, আর এই পরেরটা আণবিক ওজন হলো 14 যোগ করো, কত হয়? 59। এর হলো 59। আর এটার আণবিক ওজন কত হয়? 30 আর হলো 14 14 48, 48 হলো না? তো মিললো না। তাহলে এক কাজ করি, এটা ভিতরে ঢুকাই দিই, CH2 আর এটা হলো NH2 করে দিই। তাহলে আণবিক ওজন কত হলো? উপরের সাথে এটা মিললো। হ্যাঁ দেখো, প্রথমটার সাথে 45-এর সাথে, কিন্তু মাঝখানে 14 যোগ হয়েছে, দুইটা একটা নাইট্রোজেন, তো এটা কিন্তু 49 হলো। না 59 হলো। তাহলে আমরা যদি এই প্রথমটার সাথে এই পরেরটা যদি তুলনা করতে চাই, তাহলে দেখা যাচ্ছে 14 পার্থক্য আসছে, কিন্তু আসলে যৌগটা তোমার ওই হোমোলোগাস শ্রেণী হয়নি। প্রথমটা এবং তৃতীয়টা হোমোলোগাস শ্রেণী না। এইভাবে আমরা বলতে পারি যে 14 পার্থক্য থাকলে যে হোমোলোগাস শ্রেণী হবে এমন কোনো কথা নাই, কিন্তু হোমোলোগাস শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী যৌগ সমূহের আণবিক ওজনে 14 পার্থক্য থাকবে। এদের 5 নম্বর পয়েন্ট হলো যে এদের কিছু সাধারণ প্রস্তুত প্রণালী থাকে। আর 6 নম্বর পয়েন্ট হলো সাধারণ প্রস্তুত প্রণালী মানে একটার প্রস্তুত প্রণালী জানলে বাকিগুলো প্রস্তুত প্রণালী জানা যাবে। হ্যাঁ, তারপরে 6 নম্বর পয়েন্টটা হলো তোমাদের বইয়ে 5টা কি 6টা দেওয়া আছে, তার বেশি দেওয়া নেই, আমি একটু বেশি নিয়ে আসছি সবগুলো। এদের রাসায়নিক ধর্মে বা বিক্রিয়া প্রবণতা সাদৃশ্য থাকে, কারণ কার্যকরী মূলক একই। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে সমগোত্রিক সমূহের রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে কেন, তার উত্তর কি হবে? সমগোত্রক সমূহের প্রশ্ন হলো সমগোত্রক সমূহের রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে কেন? তার উত্তর কি? কার্যকরী মূলক একই তাই। হ্যাঁ, গুড, এটাই উত্তর। হ্যাঁ, থাকে কেন?
যদি প্রশ্ন করে কেউ তাহলে তার উত্তর হবে এদের কার্যকরী মূলক একই, তাই। ওকে, তারপরে সঙ্গে সঙ্গে আমরা প্রশ্ন একটু আলোচনা করে ফেললাম এটার। আর এদের ভৌত ধর্মে নিয়মিত ক্রম লক্ষ্য করা যায়। তাহলে সেটা আবার কি বিষয়? হ্যাঁ, তো এটা একটু আমরা বুঝে নিই। আমরা এর প্রেক্ষিতে একটা প্রশ্ন দিছি, এটা প্রশ্নটা এখানে ঢুকাই দিই। নিয়মিত ক্রম বা অর্ডার পরিলক্ষিত হয়, বিষয়টা আমরা একটু বুঝি। আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝবো। আমরা দেখবো উদাহরণ, যেমন মনে করে একটা তালিকা আমি নিয়ে আসি। এটা হলো যে দেখো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এদের বয়লিং পয়েন্টের তালিকা দেওয়া আছে এখানে। যে তাপমাত্রায় এরা ফোটে, হ্যাঁ, স্ফুটনাঙ্ক। তো মিথেনের স্ফুটনাঙ্ক -162, তারপরে ইথেন হলো 89, তারপর প্রোপেন হলো -42, বিউটেন হলো -1, পেন্টেন হলো 36, তারপরে হলো 69, মানে বাড়তিছে। তাহলে এদের আণবিক ওজন বাড়ার সাথে সাথে বা এদের সংকেত বাড়ার সাথে সাথে এদের এই স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তা নিয়মিত ক্রম মানে বৃদ্ধির ক্রম, মানে নিয়মিত ক্রম বলতে বৃদ্ধির ক্রম, বা এদের পার্থক্যটা মোটামুটি কাছাকাছি এরকম দেখা যায় আর কি। যেমন আমি একটা উদাহরণ পাইছি, বেশ মজার একটা উদাহরণ, যে একদম বেশ মানে হিসাব করে পার্থক্য দেখা যায়। সেটা হলো যে আমরা দেখি একটু, যে বেশ মানে সুন্দর একটা পার্থক্য পাচ্ছি। এই যে দেখো, এন প্রোপাইল অ্যালকোহল, তারপরে এন বিউটাইল অ্যালকোহল, তারপরে হলো এন অ্যামাইল অ্যালকোহল। সংকেতগুলো নিচে নিচে পাঠিয়ে দিচ্ছি আমি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এদের এদের বয়লিং পয়েন্ট দেওয়া আছে। এন প্রোপাইল অ্যালকোহল 97.4, আমি দেখতে, এখানে দেওয়া আছে বয়লিং পয়েন্ট 97.4। তারপরে তোমার দেওয়া আছে হলো বিউটাইল অ্যালকোহল, একটা একটা মিথিলিন মূলক বেড়ে গেছে 117.7। তাহলে 97 থেকে 117 পার্থক্য কত হলো? 97 থেকে 117 পার্থক্য কত হলো? 20। দশমিকটা বাদ দিয়ে দাও, দশমিকটা আর চিন্তা না করলেও চলবে। আমরা দেখছি যে 20 পার্থক্য হয়েছে। এই যে একটা CH2 মূলকের পার্থক্যতে 20 বাড়ছে। আবার এখানে দেখো, এই যে এই আমাদের যে আরেকটা যে 5টা কার্বন যে যৌগটা পাইছি, সেখানেও কিন্তু 20 বেড়ে গেছে। এই যে 20 করে বাড়ছে। তাহলে একটা CH2 মূলকের পার্থক্যের কারণে আমাদের 20 করে তাদের বয়লিং পয়েন্ট বাড়ছে। তাই বেশ সুন্দর একটা রিলেশন, যে নিয়মিত ক্রম তো শুধু নয়, নিয়মিত পার্থক্যও আমরা পেয়ে যাচ্ছি, যে যৌগগুলোর মধ্যে একটা রেগুলার একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যে 20 করে বয়লিং পয়েন্ট বাড়ছে। তো এই হলো মজার বিষয়, যে এদের ভৌত ধর্মে নিয়মিত ক্রম পরিলক্ষিত হয়। এছাড়া ভৌত ধর্ম বয়লিং পয়েন্ট ছাড়া মেল্টিং পয়েন্ট আছে। হ্যাঁ, তারপরে তোমার হলো হিট অফ, মানে বিভিন্ন রকম তাপ আছে। হ্যাঁ, গলন তাপ, স্ফুরণ তাপ, বিক্রিয়া তাপ, এরকম অনেক তাপ আছে। এই বিষয়গুলো সবগুলোই ভৌত ধর্মের মধ্যে পড়ে, এবং ভৌত ধর্মগুলোর মধ্যে এই সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি, যে নিয়মিত ক্রম তাদের মধ্যে থাকে। এটা আমরা গ্রাফিক্যালি দেখতে পারি। যেমন একটা প্রথম 14টা অ্যালকেনের একটা গ্রাফ আছে আমার কাছে, যে গ্রাফে আমরা বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট দুইটাই দেখতে পাবো। যে এই যে এখানে দেখো,
লালটা হলো বয়লিং পয়েন্ট, আর নীলটা হলো মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টটা জিগজাগ ভাবে বৃদ্ধি পাইলেও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু একটু জিগজাগ ভাবে। এইখানে একটা কমে গেছে, এই যে তিন তিন কার্বনের কোনো একটা সমস্যা এখানে আছে, আর বাকি সব কিন্তু বাড়তিছে। আর এটা দেখো, বয়লিং পয়েন্টটা যেটা স্ফুটনাঙ্ক, সেটা কিন্তু একবারে বৃদ্ধিই পাচ্ছে, রেগুলার ভাবে বৃদ্ধি পাচ্ছে 14 কার্বন পর্যন্ত। তো এই যে বিষয়টা, বয়লিং পয়েন্টের এই যে সম্পর্কটা, এটা আর কঠিন অবস্থা আরো নানান ধরনের বল টল থাকে, ওগুলি আমাদের বিবেচনার মধ্যে আসেনি। তা আমরা অকটেন পর্যন্ত এটা মান দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে। আমরা বয়লিং পয়েন্টের এই যে নিয়মিত ক্রম পাচ্ছি, তা আমি এই কথাটাই বলা হয়েছে, এদের ভৌত ধর্মে নিয়মিত ক্রম পরিলক্ষিত হয়। তাহলে এটা আমরা বুঝলাম যে নিয়মিত ক্রমটা কি, মানে রেগুলার বৃদ্ধি পাচ্ছে, এই হলো বিষয়টা। তারপরে এদেরকে আমাদের কিছু ব্যবহারিক সুবিধার জন্য, এটা গুলো আমাদের বৈশিষ্ট্যগুলো শেষ হয়ে গেল। এরপরে তোমাদের বইয়ে আরো কিছু মানে বিষয় নিয়ে এসছে, যেগুলি আসলে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা, এটা একটা মানুষের কাজ। সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা এটা মানুষের কাজ, এটা আমরা ওইভাবে বলবো না। তারপরেও যেহেতু তোমাদের আলোচনার মধ্যে আছে, তা আমাকে তো কিছু বলতে হবে। সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, এই বিষয়টা কি, এটা আমরা একটু দেখি। যে সাধারণ সংকেত, মনে করো যে এই যে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2SN+2, এটা তোমরা তো অনেক নিচের ক্লাস 9-10 থেকে মনে হয় পড়ে আসতেছো। হ্যাঁ, CN2SN+2। তারপরে অ্যালকিনের সাধারণ সংকেত তোমরা পড়ছো। তারপরে তোমার অ্যালকোহলের সাধারণ সংকেত পড়ছো, আমি সেদিন অ্যামিনের সাধারণ সংকেত আলোচনা করছিলাম। হুম। তারপরে অ্যাসিডের সাধারণ সংকেত তোমরা এরকম প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা করে সাধারণ সংকেত থাকবে। এই হলো বিষয়টা, এই সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যাবে। তো এরকম এদের এদের আবার একটা সাধারণ নামও থাকবে। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ নাম আছে। এখন এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, সেখানে আমরা দেখছি বিভিন্ন রকম যৌগ নিয়ে কাজ করছি। এদেরকে সাধারণ নামে প্রকাশ করা হয়, যেমন তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকানল, অ্যালকানাইল, অ্যালকানোইল অ্যাসিড ইত্যাদি ইত্যাদি অনেক নাম আমরা ইউজ করব। তার প্রত্যেকটা সমগোত্র শ্রেণী, প্রত্যেকটা কার্যকরী মৌলিকের প্রেক্ষিতে একটা করে সাধারণ নাম আছে। হ্যাঁ, এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমি একটা সূক্ষ্ম বিষয় নিয়ে তোমাদের কথা বলবো। এই সূক্ষ্ম বিষয়টা সবাই একটু পর্যবেক্ষণ করবে, যে কিভাবে আমরা হোমোলোগাস শ্রেণী বা সমগোত্র শ্রেণী বের করব। আমরা সমগোত্রীয় শ্রেণীর সূক্ষ্ম পর্যবেক্ষণ একটা বিষয়, যেটা তোমাদের বইয়ে নাই। আমি যেটা বলে থাকি, যে সমগোত্রীয় শ্রেণী বের করতে গেলে তোমার দুইটা প্রান্ত তোমাকে চিন্তা করতে হবে। এই দুই প্রান্তের আমাদের সমরূপ মূলক থাকতে হবে, আর মাঝখানে CH2 মূলকের পার্থক্য থাকবে। এই হলো বিষয়টা, এটা আমি লিখছিলাম পেয়ে গেলাম। সূক্ষ্ম পর্যবেক্ষণ।
সূক্ষ্মভাবে আমাদের এটাতে যাওয়ার আগে তোমরা এটা দেখতে থাকো, আমি একটু ছবি তুলি, তোমাদের ক্লাসে ছবি তুলে পাঠাতে হবে। আজকে কতজন উপস্থিত আছে ক্লাসে? 14 জন পার্টিসিপেন্ট। এখানে দেখাচ্ছে 11 জন, এখানে দেখাচ্ছে 14 জন। ঘটনা কি? এখানে দেখাচ্ছে 11 জন আর ওখানে দেখাচ্ছে 14 জন। ওকে, থ্যাংক ইউ। তো এখানে পড়লে তোমরা সূক্ষ্ম দুটি যৌগের একই বা সমরূপ বা সম অংশদ্বয়ের মাঝে, হ্যাঁ, এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট সমমৌলিক যৌগ। তাহলে প্রথমে হলো তোমার দুইটা অংশ বের করা লাগবে, সম অংশ। তারপরে তুমি এগুলিতে পার্থক্য করবে। তো দুইটা অংশ বের করার পরে তোমার কাজ। তা দুইটা অংশ যেমন মনে করো, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই তোমাদেরকে। মিথানল আর 2-প্রোপানলের একটা বিষয় আমি নিয়ে আসতেছি, তোমরা দেখো। যে মিথানলের সংকেত CH3OH, আণবিক ওজন হলো 32। আর 1-প্রোপানলের সংকেত হলো CH3CH2CH2OH, দুইটা CH2 মূলক ঢুকছে। আণবিক ওজন হলো তোমার 32-এর সাথে 14, 14, 28 যোগ করে 60। আর 2-প্রোপানল, এখানে কিন্তু দুইটা CH2 মূলক নাই, এখানে আছে CH3, নিচে একটা CH3 আছে আর OH। তা দুইটা সমরূপ অংশের মাঝে CH2 মূলক দুইটা পাইছি আমরা এখানে, কিন্তু এখানে CH2 মূলক পাইনি, দুইটা CH2 মূলক নেই। আণবিক ওজন কিন্তু একই বিষয়, 32-এর সাথে 60, মানে 60 হয়েছে, 18টার যোগ হয়েছে। তো মিথিলিন, কোনো মিথিলিন মূলক নাই। তাহলে সমরূপ অংশদ্বয়ের মাঝে কোনো মিথিলিন মূলক নাই। তাহলে এই 2-প্রোপানলটা 1-মিথানলের সমগোত্রক হবে না। তা মিথানলের সমগোত্রক হলো তোমার 1-প্রোপানল। এই হলো মানে সূক্ষ্মভাবে অবজারভেশন আমাদের, যে আমরা কি করব, দুইটা সমরূপ অংশ বের করব, সেই দুইটা সমরূপ অংশের মাঝে যদি আমরা CH2 মূলকের পার্থক্য পাইতে থাকি তাহলে আমার ওকে, ঠিক আছে। মনে করো আমি একটা যৌগ বানালাম, বেনজিন আছে, হ্যাঁ, এই বেনজিনের সাথে একটা COOH মূলক আছে, যেটা বলা হয় বেনজয়িক অ্যাসিড। এটা তোমরা বাজারে কিনতে পাবে, এটা একটা ভালো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। আর বেনজয়িক অ্যাসিডের আমি করলাম কি, এখানে এই CH2 ঢুকাই দিলাম একটা,
তারপর আরেকটা সি, আর হলো COOH মূলক থাকলো। এটা হলো ফিনাইল ইথানোয়িক অ্যাসিড। এই ফিনাইল ইথানোয়িক অ্যাসিড আর হলো বেনজোয়িক অ্যাসিড, এই দুইটা পরস্পরের সমগোত্র। কারণ যে একটা CH2 মূলকের দুইটা অংশ আমরা চিন্তা করছি, একটা হলো এই অংশ আরটা হলো এই দিকের অংশ। এই দুইটা সম অংশ আমার এখানেও আছে। এই সম অংশ দ্বয়ের মাঝে একটা CH2 মূলক আছে, তাহলে এটা একটা সমগোত্র হয়েছে, পরস্পরের সমগোত্র। কিন্তু সম অংশদ্বয়ের মাঝে যদি CH2 মূলক না থাকতো, আমি যদি এখানে এই ফিনাইল মূলক দিলাম একটা, হ্যাঁ, আর এর সাথে আমি এই এখানে CH দিলাম একটা, আর এটা CH2 মূলক দিয়ে একটা উদাহরণ দিই। COOH। তাহলে এখানে এটার সাথে যদি আমরা তুলনা করি, এই অংশটার সাথে এই অংশটা দুইটা অংশ এবং এখানে দুইটা CH2 মূলক আছে, এখানে তাহলে এটা একটা সমগোত্র হলো। আর যদি আমরা এরকম উদাহরণ দেই, CH, এখানে দিলাম CH3, এখানে দিলাম COOH। তাহলে আমার এই পাশে অংশটা ঠিক আছে, এই অংশটাও ঠিক আছে, আর মাঝখানে কি CH2 মূলক আসছে? কোন CH2 মূলক আসছে রে বাবা? এখানে কোন CH2 মূলক আছে? এখানে যেমন আছে, এখানে যেমন দুইটা আছে, হ্যাঁ, এখানে কিন্তু তা নাই। তাহলে এই যৌগটা যদিও এর সাথে এটার আণবিক ওজনে মিল আছে, কিন্তু এই যৌগটা সমগোত্রক হলো না এইটার। তাহলে আমরা এইভাবে দুইটা সম অংশ বের করে নিয়ে আমরা সবসময় সমগোত্রক বের করার চিন্তা ভাবনা করব, তারা সমগোত্রক কি না। এটার উপরে ভিত্তি করে আমরা অনেক প্রশ্ন দিয়ে থাকি, বিশেষ করে MCQ প্রশ্নগুলো, হ্যাঁ, অথবা তোমার আরো সিকিউ প্রশ্নও করা যায়। তো সো এটা একটু ভালো করে খেয়াল রাখবে যে কি বলছি এখানে। এই অংশটা, যে সূক্ষ্ম পর্যবেক্ষণ যে অংশটা আমি দিলাম, এই অংশটা কিন্তু তোমাদের যে আমি ক্লাস মেটেরিয়াল দেব তার মধ্যে থাকবে না। হ্যাঁ, যেহেতু এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা, এই জন্য আমি এটা ক্লাস মেটেরিয়ালে দিব না, এটা তোমার ভিডিওতে পাবে। যদি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সেখানে তুমি ক্লাসের ভিডিওর মধ্যে এই অংশগুলো পাবে, কিন্তু ক্লাস মেটেরিয়ালে এটা থাকবে না। এখন যারা চালাক তারা এটা ছবি তুলে স্ক্রিনশট নিয়ে নিতে। এই হলো বিষয়টা, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ, আমাদের এই যে সমগোত্রীয় শ্রেণী বের করার যে বিষয়গুলা, অনেকে সাধারণভাবে তোমার CH2 বলে দিয়ে শেষ করে ফেলে, কিন্তু CH2 মূলকের পার্থক্যই চিন্তা করতে হবে, অন্য কোনো বিষয় চিন্তা করা যাবে না। কার্যকরী মূলক যতগুলো আছে সবগুলোকেই রেখে দিয়ে তোমাকে কাজ চিন্তা করতে হবে। মনে করো একটা সংকেত তোমাদের দেই, তোমরা কি ক্লাস রুল গুলো লিখছো সবাই? কেউ লেখনি? ওকে, না লিখলে সমস্যা নেই। একটা বেনজিন দিলাম, একটা NH2 দিলাম এই পাশে, হ্যাঁ, আর এই পাশে দিলাম হলো OH। এখন আমি আরেকটা সংকেত দিলাম, এখানে দিলাম হলো CH2, এখানে দিলাম NH2, আর এখানে দিলাম হলো OH।
তাহলে এরা পরস্পর সমগোত্রক হলো, এটা নিয়ে তো কারো কোনো চিন্তা ভাবনা নেই। এখন চালাকি করলাম কি, এখানে CH2 দিলাম, এখানে NH2 দিলাম, আর এর বিপরীত দিকে CH2 দিলাম, আবার এখানে দিলাম OH। এখন 1 আর 2 পরস্পরের সমগোত্রক পাচ্ছি, 3 নম্বর কি সমগোত্রক হবে? এটাকে 1 2 এর সাথে সমগোত্রক কিনা বলো? কে জবাব দিবে? এক দুই পরস্পরের সমগোত্রক হলো, 3 নম্বর কি সমগোত্রক? এটা কি 1 এর 2 এর সাথে সমগোত্রক বলা যাবে কিনা বলো? আমাদের যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশর চিন্তা করে আমরা এখানে পাইছি এটা দুইটা অংশ, কিন্তু এই পাশের সাথে মিলল না। হ্যাঁ, এটার সাথে মিলছে, এখানে দুইটা অংশ মিলে গেছে। তাহলে 1 আর 2 পরস্পর সমগোত্রক। এখন এই 3 নম্বরটার বিষয়ে কি সিদ্ধান্ত দিবে? তিন নম্বরটা বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে আরেকটু সূক্ষ্মভাবে যেতে হবে। আমরা এই অংশটা চিন্তা করব, এই অংশটা এখানে আছে, আর আরেকটা অংশ চিন্তা করব, এই অংশটা, এই অংশটাও এখানে আছে। তাহলে 3টা অংশ আমার ভাগ করে নিয়ে মাঝখানে CH2 দুইটা পাচ্ছি ভিতরে ভিতরে, তাহলে এটাকে সমগোত্রক হিসাবে আমরা বলতে পারি। তো এগুলি তোমাদের একটু চিন্তা ভাবনার বিষয় আছে এখানে অনেক, এগুলি তোমরা আশা করি বুঝতে পারবে। আজকের মতো ক্লাস এখানে শেষ। তোমাদের এগুলি নিয়ে কোনো প্রশ্ন আছে? সমগোত্রক, যে সমগোত্র শ্রেণীতে পড়া হলো, কারো কোনো প্রশ্ন? তো আমরা আজকে পড়াটা একটু দেখি কি কি পড়লাম আমরা। প্রথমে সমগোত্র শ্রেণীর সংজ্ঞা দেখলাম, সমগোত্র শ্রেণী, সমগোত্রকের সংজ্ঞা দেখলাম, সমগোত্র শ্রেণীর সংজ্ঞা দেখছি, সমগোত্রকের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ, এদেরকে একটা সাধারণ নামে প্রকাশ করা যায় সেটাও বলছি, এবং এদের মধ্যে একটা সম্পর্ক ভৌত ধর্মের বিষয় আছে, যে ভৌত ধর্মগুলো নিয়মিত ক্রমে পরিবর্তিত হয়, এটাও আমরা মোটামুটি দেখতে পাইছি, বিশেষ করে গলনাঙ্ক স্ফুর্ণাঙ্কের ক্ষেত্রে। আর একটা চেষ্টা করছি আমরা যে সবসময় 14 একক পার্থক্য থাকলে যে সমগোত্রক হবে এই কথাটা ঠিক না, কিন্তু সমগোত্রক হলে মিথিলিন মূলকের পার্থক্য অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য থাকা লাগবে, তাহলে তারা সমগোত্রক। আর তোমাদের বইয়ে অনেকেই সংজ্ঞা দিয়েছে ধারাবাহিক ভাবে সাজাইলে, এই ধারাবাহিক ভাবে সাজানোর কোনো দরকার নাই। এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য কথাটা যদি আমরা বলি, তাহলে ধারাবাহিক ভাবে সাজানোর কোনো প্রশ্নই আমাদের কাছে আসবে না। আমরা যে কোনো দুইটা যৌগ নিয়ে আমরা আলোচনা করতে পারি, খালি দেখবো যে তাদের মাঝে সমরূপ দুই প্রান্তে এক বা একাধিক CH2 মূলক আছে কি না। সমরূপ অংশগুলোর মাঝে এক বা একাধিক CH2 মূলক আছে কি না, তাইলেই আমরা সমগোত্র শ্রেণী বলবো। তাহলে একই কার্যকরী মূলক বিশিষ্ট কার্যকরী মূলকগুলো একই রকম হওয়া লাগবে, আর সমরূপ অংশগুলোর মাঝে এক বা একাধিক CH2 মূলকের পার্থক্য থাকা লাগবে। এটাই হলো মূল কথা। আজকের মতো ক্লাস এখানেই শেষ। দেখা হবে যদি